যখন মাহফুজ সাহেব এই কথা বলেন সেটাও দূরভিসন্ধি বলে মনে হয়। আপনি যখন সরকারে ছিলেন তখন মব সন্ত্রাস নিয়ে আপনি কথা বলেননি কেন? মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, মব সন্ত্রাসের বিরোধিতা যেই করবে সেই আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে আওয়ামী লীগ হয়ে যাবে। যেখানে মানুষ মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছিল, সেই হাম সহ 11টি রোগের টিকা দেয়নি মোহাম্মদ ইউনূসের সরকার। তিনি একটা ব্যাংকের এমডি ছিলেন, তাকে স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। সাধের পেয়ারা পাকিস্তানকে ভাঙলো কেন? এই ভাঙার অপরাধেই 15ই আগস্ট তৈরি হয়েছিল। আমার পক্ষে হলে তার সমস্ত দোষ মাপ, আর আমার বিপক্ষে হলে সে খুনি, অভিযোগ আছে, ওনার কথার মধ্যেই আছে বিষয়গুলো। বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে অনেক অভিযোগ আছে, জাসদ সম্পর্কে উনি অনেক কিছু করেছেন, একেবারে ধ্বংস করে ফেলেছেন, খুন খারাপি করেছেন ইত্যাদি। এই জন্য নাকি কোনো মানুষ আসতে চায় না, এবং শেখ হাসিনা নিষ্পাপ হয়ে কি করে আসেন ইত্যাদি। বঙ্গবন্ধু কতদিন সময় পেয়েছিলেন এই মাত্র সদ্য স্বাধীন একটি দেশের রাষ্ট্র ক্ষমতায়? 3.5 বছর। 3.5 বছর, আর অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে 18 মাস। খুব বেশি দূরত্ব না কিন্তু। এবং তখন বাংলাদেশের জিডিপির আকার কতটুকু ছিল, আর বাংলাদেশের এই যখন অন্তর্বর্তী সরকার ছিল তার জিডিপির আকারটি দেখুন। অর্থাৎ দিন রাতের যে পার্থক্য, এবং সেই জায়গায় বলা হচ্ছে জনসংখ্যা কত ছিল, এবং তারপরে আমাদের অবকাঠামো কত ছিল, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি। মাত্র একটা, অবশ্য মুক্তিযুদ্ধকে ভুলে থাকলে খুব সুবিধা হয়। এটাই তো তার প্রধান অপরাধ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর। পাকিস্তান, সাধের পেয়ারা পাকিস্তানকে ভাঙলো কেন? এই ভাঙার অপরাধেই 15ই আগস্ট তৈরি হয়েছিল। এইটা হলো মূল অপরাধ, আর কিছু না। এবং সেই অপরাধের কারণেই তাকে 22 জন সদস্য সহ নিহত হতে হয়েছে, এবং তার বিচার নিয়ে কখনোই কোনো কথা কেউ বলবে না, কোনো সুশীলও বলবে না। কারণ ওই পাকিস্তান কেন তিনি ভেঙেছেন। কাজেই ওইটা যেমন একটা সত্য, ঠিক একইভাবে আরেকটি সত্য হচ্ছে তিনি বলছেন যে দেখতে হবে এটা দুর্নীতি না অবহেলা। এই দুটি শব্দ ছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অদক্ষতা, অকর্মণ্যতা, না জানা। এইটা দুর্নীতি অবহেলা তো পরের কথা, অদক্ষতা, যে যা নয় তা করতে চাওয়া। এখন আমি ডাক্তার না, আমি গিয়ে আপনার অপারেশন করতে শুরু করলাম, হলো? তিনি একটা ব্যাংকের এমডি ছিলেন, তাকে স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। তারপরে তারা কি মনে করলো, সব জায়গায় তাদের একটা গন্ধ শোকার একটা চেষ্টা। কি গন্ধ? সবাই চোর, তারা ছাড়া সকলেই চোর। যেহেতু তারা কর ফাঁকি মাফ করায়, যেহেতু তারা নিজের বিশ্ববিদ্যালয় পাশ করায়, যেহেতু তারা 2 দিনের আন্দোলনে, কুসুম আন্দোলনে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বন্ধ করে দেয়, কাজেই যেহেতু তারা অনেক রকম 9/6-এর সাথে জড়িত, সেহেতু তারা সকলকে সন্দেহ করে। যে 19 সালে শূন্য মৃত্যুর কারণে হামে বাংলাদেশ সার্টিফিকেট পেয়েছে সেরার, সেই যেখানে মানুষ মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছিল, সেই হাম সহ 11টি রোগের টিকা দেয়নি মোহাম্মদ ইউনূসের সরকার। শুধু দেয়নি, তারা চিন্তা করেছে আচ্ছা ইউনিসেফ থেকে কেন কিনবো আমরা। ওপেন ইউনিসেফ একটা বিশ্ব স্বীকৃত এবং একটা স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠান, এটা আপনাদের মতো আমরা আর মামুদের প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠান থেকে আপনি না কিনে আপনি ওপেন মার্কেট দিকে 9/6 করতে করতে আপনি শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। ওই সিদ্ধান্তও আপনি নিতে পারলেন। খরচ বাঁচাতেই তারা এমন, খরচ বাঁচলো কি পড়লো, আগে তো জীবন, তারপর তো খরচ বাঁচে কি করবেন? গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? নিজের জন্য 1 বছরের এসএসএফ বাহিনী করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? আমরা আর মামুদের সংসদ তৈরি করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? এই সমস্ত কাজগুলো যে করেছেন, সেই কাজগুলো যদি আমরা দেখি, আপনার ওই প্রথম প্রশ্ন যেটা নিয়ে আপনি শুরু করলেন আলোচনাটা, যে হঠাৎ করে কেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা। কারণ রাজনীতিতে আদর্শ এবং নৈতিকতার অনুপস্থিতি। এই যে আমরা যে সারাদিন রাজনীতি নিয়ে এত কথা শুনি, কোন রাজনৈতিক দল যারা নানান রকম অপোজিশন থেকে বিরোধিতা তো করবেন, তাদের আদর্শটা কি বলুন তো? এই যে আপনি সংসদে আপনি 1.5 মাস টানা অধিবেশন শুনলেন, মূল প্রশ্নটা কোত্থেকে আসার কথা? বিরোধী দল থেকে আসার কথা। বিরোধী দল কারা? যে বিরোধী দল বাংলাদেশকেই মানেনি, বাংলাদেশের স্বাধীনতাকেই তারা মানে না, তারা কি বাংলাদেশের স্বার্থ দেখতে যাবে? তারা চিন্তা করবে বাংলাদেশের শিশুরা কি বললেন না যে তখন বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
বাংলাদেশের জনসংখ্যা কত ছিল আর বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছিল এবং কি কারণে সেখান থেকে পাকিস্তান থেকে ভাঙলো, এই হচ্ছে অতৃপ্ত আত্মার ক্রন্দন। এবং সেই কারণে তারা সংসদে তো কোনো কথা বলে না। সংসদে তারা কি বলে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন আপনাদের এত জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়? শিশুদের মৃত্যু জীবনের চাইতেও আপনাদের জুলাই সনদ বড়। যখন এই প্রশ্ন আপনারা করেছি তখন বলা হয়েছে আমরা হামবালিগ, কারণ আমরা হাম নিয়ে কথা বলছি এবং আমরা বলছি যে আমরা জুলাই সনদ এই যিনি বিজয়ী প্রধানমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন যে এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারপরেও কেন 1.5 মাস ধরে এটা আলাপ করতে হয়? কারণ হচ্ছে তারা মূল জায়গাটিতে ফোকাস করবার দক্ষতাই নাই। ওই স্বাস্থ্য উপদেষ্টার মতো জানেই না যে টিকা দিতে হবে, জানেই না যে কিভাবে প্রশ্ন করতে হবে, জবাবদিহিতার শাসনটা হয় কি করে। আপনি যেই শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশে তৈরি করেছি, যেই সামাজিক কাঠামো আমরা এখানে তৈরি করেছি, সেইখানে কি এই 8 বছরের রামিসার ধর্ষণ না হয়ে ছাড়ার উপায়টা কি থাকছে? অর্থাৎ আমার দিকে বল গেলে সেটা ঠিক আছে, অন্যের দিকে গেলে এইখানে অনেক অনিয়ম হয়ে গেছে। আপনার এই নীতি নৈতিকতা আদর্শহীন রাজনীতির বলি হচ্ছে মানুষের জীবন। আপনি 24-এর গণঅভ্যুত্থান হয়েছে যেই বাস্তবতায়, আমি একটু মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আপনাকে পড়ে শোনাতে চাই, কোট আনকোট। আচ্ছা, তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরছে, শিরোনামে বলছেন আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠন, কিন্তু পরবর্তীতে মব, ভাস্কর্য ভাঙা, উগ্রবাদ এবং জুলাইকে স্বাধীনতা বিরোধীর হাতে তুলে দেওয়ার কারণে মূলত আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হয়েছে। জি, এটা তিনি বলছেন। তার মানে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে মব সন্ত্রাস কিংবা মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, মব সন্ত্রাসের বিরোধিতা যে করবে সেই আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে আওয়ামী লীগ হয়ে যাবে। এইগুলো তো বিভ্রান্ত সৃষ্টিকারী কথা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সকল মানুষের, কিছু স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া, এই সাম্প্রদায়িক শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ দলিলে যাদের কথা লেখা আছে সিভিল আর্মড ফোর্স, এই সিভিল আর্মড ফোর্সটি ছাড়া বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে এবং সকল রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের পক্ষে। এবং সেই জায়গায় যখন মাহফুজ সাহেব এই কথা বলেন সেটাও দূরভিসন্ধি বলে মনে হয়। আপনি যখন সরকারে ছিলেন তখন মব সন্ত্রাস নিয়ে আপনি কথা বলেননি কেন? যখন মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হলো, যখন মাজার ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, একটি উপদেষ্টা কথা বলেছেন? পদত্যাগ করতে পারতেন, বলতে পারতেন এটা আমাদের মুক্তিযুদ্ধের চিরদিনের একটা স্মৃতিগাথা, তখন আপনি কথা বলবেন না। তিনি বলছেন যে জুলাইকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কে তুলে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারই তো তুলে দিয়েছে। এগুলো তো হাইজ্যাক হয়েছে। জামাত, এনসিপি সহ সাম্প্রদায়িক কয়েকটি দল এটা হাইজ্যাক করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল স্পিরিট, এবং এই হাইজ্যাক করার রাস্তা খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ং। এবং সেইখানে বিএনপি একটা ম্যাচিউর দল হিসেবে তারা তখন খুবই ঠান্ডা মাথায়, তখন যদি আন্দোলন শুরু করতো তাহলে কিন্তু নির্বাচন তারা নাও দিতে পারতো, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে তখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, নইলে তো এগুলা বেশি তর্ক বিতর্ক করলে। কারণ এটা তো জানা কথা যে আমাদের দেশের রাজ্য নির্বাচনে 40% করে ভোট কার? আওয়ামী লীগ এবং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী যখন নির্বাচনে অনুপস্থিত, বিএনপি তো সহজেই জয়ী হয়ে ফিরবে, যতই আপনি সেখানে ভোট চুরি করুন না কেন। আপনার 3 থেকে 7% ভোট আপনি কত পার্সেন্টই নেবেন? 36% নিয়েছেন। এবং সেইটাতে যতখানি করুক না কেন, মানুষ তো শেষ পর্যন্ত রায়টা কার্যকর করবে এবং সেটাই করেছে। আমি যেই কথাটি বলতে চাই যে যার যার আদর্শ নৈতিকতা বোধের রাজনীতিটা খুবই জরুরি। আমরা রাষ্ট্র সংস্কারের এত কথা শুনি, সমাজ সংস্কার নিয়ে কোনো কথা কেন শুনি না? আমাদের শিক্ষানীতির প্রশ্নটা নিয়ে কথা বলা উচিত। আমাদের যে সামাজিক আচারগুলো সেগুলো তো নষ্ট হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আপনি জুতার মালা দেখেছেন বয়স্ক মানুষের গলায়, আপনি শিক্ষকদেরকে মারা হয়েছে, যা তা গালিগালাজ করা হয়েছে, ভাষাতে নষ্ট করা হয়েছে। এবং একজন সংস্কৃত উপদেষ্টা ছিলেন, তিনি এখন আবার বলতে শুরু করেছেন যে মাদ্রাসা থেকে নাকি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। এই সমস্ত বলেন, তাহলে মাদ্রাসায় যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে ধর্ষণ এবং বলাৎকারের ঘটনা ঘটছে, সেটা নিয়ে রাজধানী বনশ্রীতে একজন শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে এবং তার পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। এইগুলো নিয়ে কি ওই সংস্কৃতি উপদেষ্টার কোনো কথা আছে? কারো কোনো কথা আছে কোনো ইসলামিক দলের? বরং বলা হয় নারীর পোশাক নিয়ে, পোশাক নাকি উত্তেজক পোশাক বললেই হেঁটে। এই যে ছোট্ট বাচ্চাগুলো মারা যাচ্ছে তারা কোন পোশাক পরেছিল? অর্থাৎ আপনি যেই যুক্তিহীন
একটা মধ্যযুগীয় একটা অন্ধকার সমাজ আমরা তৈরি করছি, সেটা মানে অসহিষ্ণু সমাজ। আমি এবং তিনি মিলে আমরা নিজেরা আমরা এবং মামুরা ভালো থাকবো, আমার সাথে ওনার কথা মিলছে না দেখে ওনাকে আমি সমাজ থেকে বের করে দিব। এই জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। জি, আমি তাদেরকে দেওয়া উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, তাহলে মানুষই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিত। এখন সেটা না করে মজলুম বানিয়ে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়িয়ে তোলা হচ্ছে। তাতে কি হচ্ছে, চির বিভাজিত একটি সমাজ যেভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং নানান রকম সমস্যাও সেখানে জিইয়ে আমি রাখা ফিরবো হয়েছে। আপনার কাছে।